প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ৯/৪ ব্লক ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত ৮৪টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর ৪০তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। কি হয়েছে? আমার সবকিছু শেষ হয়ে গেছে রে। কি সব শেষ হয়েছে? সবকিছু শেষ হয়ে গেছে। তুমি এবার আসার পর থেকে বুঝতে পারছিলাম যে তুমি একটা বড় রকমের সমস্যায় আছো। এতদিন ধরে দুলাভাই এত পদের ব্যবসা বাণিজ্য করলাম, কোনোটাই কোনো সমস্যা হয় নাই। এবার যে কিভাবে কি হয়ে গেল। বাড়ির সবাই না খেয়ে আছে, সবার জন্য না এনে শুধু আমাদের জন্য খাবার যদি অর্ডার করি, ব্যাপারটা কেমন দেখা যায় না? বাহ, তোর মা রান্না করবে না, তুই খাবার অর্ডার দিবি না, এদিকে আমার ক্ষুধায় শরীর কাঁপতেছে, মানে বুঝলাম না আমি। রাত ৯টা ৩০ থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তামিম ইসলাম। শুভ সকাল। শুভ সকাল আপনাকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সঙ্গীতের মানুষ পেলে আসলে খুব ভালো লাগে, কারণ গল্প করবার পাশাপাশি বা আড্ডা দেবার পাশাপাশি গানটাও শোনা যায়। তো সবকিছু মিলিয়ে আসলে গানের সাথে ব্যস্ততা এখন কেমন যাচ্ছে, কি কি কাজ করা হচ্ছে? আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের আমার কিছু প্রজেক্ট আসছে। সেই প্রজেক্টগুলোর লিস্টটা অনেক লম্বা, যদিও তারপরেও বলি যে গান যখন আমরা তৈরি করি সবসময় মাথাতে একটা প্ল্যান থাকে যে এটা কিভাবে দর্শকের কাছে পৌঁছাবো। তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা নিয়ে একটু পড়াশোনা করতে হচ্ছে, যেহেতু এর আগেও আমার বেশ কিছু গান আছে, বাট এটা শ্রোতা প্রিয়তা পাইনি। এর মূল কারণ ছিল আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসলে না ধরার কারণে। কিন্তু গানগুলো মনে হয়েছে যে শ্রোতা প্রিয়তা পেতে পারতো। এখন সেটা নিয়ে একটু টেনশনেও আছি, আশাবাদীও। এখন দেখা যাক কি হয়। ওই জায়গাটা নিয়ে কাজ করছেন, এবং এখন আমার কাছে মনে হয় যে মার্কেটিং এর ব্যাপারটা যেহেতু বললেনই, সুতরাং সেই জায়গাটাতে একটু যুক্ত করতে হয় যে এখন তো আসলে ডিজিটাল মার্কেটিং এর সময়। অবশ্যই, সুতরাং সেটা নিয়ে জানা বা বোঝাটা ভীষণ রকম জরুরি। অবশ্যই। আসলে আমরা তো সঙ্গীত শিল্পী, আমরা পাশাপাশি গান করছি, মিউজিক তৈরি করছি, অনেক সময় সুর করতে হচ্ছে। এখন যদি ডিজিটাল মার্কেটিং নিয়েও ভাবতে হয় তাহলে কি আসলে গভীর থেকে গানটা চিন্তা করা হয়। তো এটা একটা শিল্পীর জন্য আসলে অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। সো তারপরেও আমি আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি। তো দেখা যাক কি হয়। ২৬ সালে আমার বেশ কিছু প্রজেক্ট আছে, সেটা সম্পর্কে বলতে গেলে আমি একটু সময় নেব। সেটা হচ্ছে প্রথমে আমাদের সবার প্রিয় মুখ ঝিলিক আপুর সাথে আমার একটা গান আসবে, যদি এটা কভার গান। এবং এই গানটা অফিসিয়ালি কেউ কভার করেনি, একটু কঠিন গান। কি, কোন গানটা এটা? এটা হচ্ছে আমি যে তোমার। আচ্ছা, মেরে ঢোল না, খুব শ্রোতার প্রিয় একটি গান। জি, যদিও এটা ইউটিউবে আমি ওইভাবে দেখিনি, আমার চোখে পড়েনি কেউ কভার করেছে। সো এটা একটা চ্যালেঞ্জিং ছিল। ঝিলিক আপু অসাধারণ গেয়েছে, আমিও চেষ্টা করেছি। দেখা যাক। গানটা অয়ন ভাই রিমিউজিক করছেন। ওকে। সো এটা আমি জানুয়ারিতে ছাড়ারই চিন্তা ভাবনা করছি, এটা দিয়ে শুরু করব বছরটা। এরপর আমার আতিয়া নিশা আপুর সাথে একটা ডুয়েট হয়েছে। ওই কাজটা ওইটাও খুব আশাবাদী, এটা খুব ভালো একটা মিউজিক করেছে অয়ন ভাই, ওনার সুর এবং মিউজিকেই করা, এবং এটার লিরিক লিখেছে তারেক আনন্দ ভাই। আচ্ছা।
অ্যান্ড নিশ্চুপ বৃষ্টি আপুর সাথেও একটা প্রজেক্ট হয়েছে, সেটাও একই, তারেক ভাই লিখেছে এবং অয়ন ভাই সুর এবং সঙ্গীত করেছেন। নদী আপুর সাথে যে গানটা আসছে সেটা হচ্ছে আমার লিখা, আমি এই প্রথম কোনো গান গান লিখবার লিখলাম। প্রয়াস করেছেন। জি, আমার মনের যে কথাগুলো সেগুলো চেষ্টা করেছি তুলে ধরার, কারণ আমরা যখন কোনো গীতিকবির থেকে বা গীতিকারের থেকে যখন গান নিই, ওনার ভাবনাটাকেই আমরা সুরে কনভার্ট করি। Right. বাট চিন্তা করলাম যে যেহেতু ওনাদের সাথে দীর্ঘ পথ চলা, তো দেখি না নিজে কিছু লিখতে পারি কিনা, নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু করা হ্যাঁ, যায় এটা কিনা। কিন্তু হয়, গান গাইতে গাইতে কখনো নিজের ভেতরেও আসলে অনেক উপলব্ধি অনুভূতি জমা হয় এবং সেগুলো লিখতে ইচ্ছে করে। জি, অবশ্যই। তো সেটা কি একটু রোমান্টিক গান আপনি যে গানটা জি, লিখেছেন? এটা হচ্ছে রোমান্টিক গান, পুরোটাই রোমান্টিক গান এবং নদী আপুর সাথে এটা আমার প্রথম কাজ। তো আপু খুব কোঅপারেটিভ ছিল, খুব সুন্দর একটা কাজ হয়েছে। এটার লিরিক এবং টিউন হচ্ছে আমার, আর মিউজিক করেছে এমএমপি রনি ভাই। আচ্ছা, অ্যান্ড আরেকটা কাজ আছে সেটা হচ্ছে মৌরি আপুর সাথে। আচ্ছা। এইটারও টিউন মিউজিক আমার করা এবং লিখেছে কণা চৌধুরী আপু। রুমানা ইতির সাথেও একটা গান আসছে, ও চ্যানেল আইয়ের ফাইনালিস্ট ছিল সম্ভবত 2012। তো ওর সাথে একটা ডুয়েট আসছে, সেটা হচ্ছে ওইটা লিখেছেন তারেক আনন্দ ভাই এবং সুর সঙ্গীত এমএমপি রনি ভাইয়ের। এটা ওইটা আমি তার সাথে ডুয়েট করেছি। আর আরেকটা কাজ সেটা হচ্ছে ইডিএম ট্র্যাক, একটা ট্র্যাক আছে আমার, এটা আমার নিজস্ব একেবারে। আচ্ছা। ওই ট্র্যাকটা নিয়ে একটু অন্যভাবে চিন্তা করছি। ওইটা চিন্তা করছি যে ওই গানগুলো আসলে মিউজিক ভিডিও করতে গেলে একটু বিগ বাজেটের মিউজিক ভিডিও করতে হবে, তো ওইটা নিয়ে থিঙ্কিংটা একটু অন্যরকম। আর ওই গানটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমার, আচ্ছা, এবং ওইটার একটা হিন্দি ভার্সনও আছে, মানে বাংলা এবং হিন্দি দুইটা ভার্সন আমি একসাথে ছাড়বো। ওকে। মানে বাংলা কথাটাকেই ইংলিশে মানে Translate করা। হিন্দিতে ট্রান্সলেট করা। সো অলরেডি এটার কাজ অলমোস্ট কমপ্লিট, সো অপেক্ষায় আছি। ওই যে এই বললাম না, ভাবনাটা কেন আসলো যে একই গান বাংলা এবং হিন্দিতে মানে দুইটা ভাষায় প্রকাশ করবার চিন্তাটা আসলে কেন? এটা আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে এসেছে, কারণ চিন্তা করলাম যে যদি আমি শুধু বাংলা গান করি সেটা কলকাতা পর্যন্ত রিচ করাতে পারবো, বাট যখন আমি ইন্ডিয়ান যদি কোনো শ্রোতা অডিয়েন্সকে ধরতে চাই, আমি হ্যাঁ। চিন্তা করি, তাহলে চিন্তা করলাম এটাকে যদি আমি হিন্দিতে কনভার্ট করে গানটা যদি ওইখানে আমি প্রমোশন করতে পারি, Okay. তাহলে হয়তোবা সেখান থেকে আমি কিছু দর্শক হয়তো আসতে নতুন পারে, শ্রোতা তৈরি হতে পারে সেখানে। শ্রোতা তৈরি হতে পারে। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি এই চিন্তাটা করেছি আচ্ছা। যে আমার একটা গানের ওইটা আমি হিন্দি ভার্সনও করব। So, হিন্দি গান গাইতে কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মানে হ্যাঁ, হিন্দি হ্যাঁ, আমি ভাষাটা তো রপ্ত করাটা একটু কঠিন। একটু কঠিন, ওদের অ্যাকসেন্টটা একটু অন্যরকম, বাট আমি বেশ কিছু হিন্দি গান কভার করেছি। সো মেরে ঢোলনাও কিন্তু হিন্দি গান। হ্যাঁ, হ্যাঁ, তো যদিও এখানে আপনার বেশিরভাগ পার্টটাই বাংলার, বাংলা। আচ্ছা, যেহেতু এটা অন্য একটা ডুয়েট ভার্সন নিয়ে করা হয়েছে, তো সেখানে বেশিরভাগ হিন্দি পার্টটা ছিল ঝিলিকা পরি, আমার বাংলা পার্টটাই বেশি ছিল, যার কারণে আমার ওরকম খুব একটা সমস্যা হয়নি। আর হিন্দি ভার্সনটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে অডিয়েন্স গ্যাদার করা, কারণ সেটাই। সাবকন্টিনেন্টে এগুলা ধরেন আরো অন্যান্য যে কান্ট্রিগুলোতে আছে সেখানে যদি আমি প্রমোশন করি, ওইখানে তো আর কেউ জানছে না যে আমি বাংলাদেশি শিল্পী। তো যখন হিন্দিটা শুনবে, শিল্পীর তো আসলে কোনো বাউন্ডারি থাকে না, কোনো যেহেতু গান নিয়ে অনেক কথা হচ্ছে। একটি গান আমরা শুনে ফেলি তাহলে আপনার হ্যাঁ অবশ্যই। কোন যেহেতু গানটি শুনছি? আমি অরুণ কান্তিকে একটা নজরুল সঙ্গীত দিয়ে শুরু করতে চাই, অবশ্যই। যেহেতু ছায়ানট থেকে নজরুল আমি করেছি, তো চেষ্টা করছি। নজরুলের গানে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, শুনি গানটি। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়া
একই জ্যোতিপুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিক্ষারী। আর নজরুল সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছেন আপনি বলছিলেন ছায়ানট থেকে, সেটা কত বছর আগে বা কিভাবে আসলে সেখানে সংযুক্ত হওয়া? আসলে ছোটকাল থেকেই গান করার খুব প্রখর ইচ্ছা ছিল। মা এটা খেয়াল করলেন, কারণ মার ভিতর যে সুপ্ত প্রতিভাটা ছিল সেটা আসলে মার সময়ে তখন খুব দূর ছিল সেই প্রতিষ্ঠানটা, উনি শিখতে পারেনি। তো উনি চিন্তা করলেন যেহেতু আমার স্বপ্নটা পূরণ হয়নি, এটা আমার ছেলে মেয়েকে দিয়ে করে। তা আমার বোন এবং আমি দুজনেই আমরা গান করতাম। বোন আর কন্টিনিউ করেনি, তো আমি ছোটকালে আমার এক ওস্তাদ যে ছিল স্যার আকাশ স্যার, তো ওনার কাছে আমি তালিম নিই। ওনার কাছে তালিম নেওয়ার পর লালমাটিয়া গার্লস স্কুলে একটা প্রতিষ্ঠান ছিল লালন সঙ্গীত একাডেমি, সেখানে আমি 2 থেকে 3 বছর শিখি। এরপরে আমি ফাইনালি ছায়ানটে অ্যাডমিশন নেই এবং সেখান থেকে নজরুল সঙ্গীতটা করি। তো এইভাবেই হচ্ছে আমার পথ চলাটা শুরু আসলে গানের। তো আমার মার অনুপ্রেরণা বেশি ছিল, মার কারণেই আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। মানে মা যখন দেখেন আপনাকে এই সময়টাতে যে আপনি গান গাইছেন এবং প্রফেশনালি আসলে কাজ করছেন, মায়ের বক্তব্য কি, মা কি বলেন? মা বলে যে ঠিক আছে তুমি গান করছো, কন্টিনিউ করছো, বাট শিক্ষকতা যেহেতু আমি করি, তো সেখানেও মা অনেক সাপোর্টিভ এবং বলে যে দুইটাই একসাথে চালালে হয়তো বা তোমার দুই সাইড থেকে একটা রেসপেক্ট আসবে আর কি। যেহেতু স্টুডেন্টস আমি পড়াচ্ছি বর্তমানে, আমি শিক্ষকতা পেশার সাথেও আপনি যুক্ত আছি, সো যার কারণে দেখা যায় যে গানের মাধ্যমে অনেক ভালোবাসা পাই এবং স্টুডেন্টদের থেকেও গানের তো অবশ্যই অনেক রিকোয়েস্ট পাই এবং সেখানে সম্মানটাও অনেক। হ্যাঁ, একটা এক্সট্রা রেসপেক্ট পাওয়া যায় আসলে সেটার জন্য এবং ভ্যালু অ্যাড হয়। আমার কাছে মনে হয় শিল্প সাহিত্য ব্যাপারটাই এরকম যে কোনো মানুষকে আসলে সম্মান করতে বাধ্য করবে। জি, একটু জানতে চাইবো যে আপনি আসলে শুধু গান গাইছেন সেটা না, আপনি সঙ্গীত পরিচালনায় আছেন, গান লিখছেন, আবার কম্পোজ করছেন, তো সবকিছু মিলিয়ে আসলে কোন কাজটা নিয়ে বেশি ব্যস্ত? আপনি বলছেন অনেকগুলো ডুয়েট গানের কথা। জি জি। ডুয়েট গান ছাড়াও শুধুমাত্র নিজের সোলো গান, সেটা কি গাওয়া হচ্ছে? জি, সেটা গাওয়া হচ্ছে। আমি আসলে একটা অডিয়েন্স ধরতে চাই না, আমি চাই যে আমার সবগুলো গানই থাকুক। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সব ধরনের গান যেন থাকে। সব ধরনের গান করলে যেটা হয় আপনার, আমি দর্শকগুলোর কাছে রিচ করতে পারবো। ধরেন আমি যদি এখন শুধু ডুয়েট গাচ্ছি, এখন বর্তমানে সলো গাচ্ছি, যদি শুধু রোমান্টিক বা স্যাড রোমান্টিক গান গাই, তাহলে আমার কিন্তু দর্শকের যেই ধারাটা এটা কিন্তু লিমিটেড হয়ে গেল। আমি কিন্তু তাহলে আমার গানগুলো কিন্তু আপনি ধরেন একটু নিম্নবিত্ত যারা রয়েছেন ওনাদের কাছে কিন্তু রিচ হবে না। সো সবার কাছে রিচ করতে গেলে আপনার ভার্সেটাইল সিঙ্গার হইতে হবে। সো আমি চেষ্টা করছি সেদিকে যথেষ্ট সুরে গাওয়ার এবং ভালো কিছু করার। যেমন আমার একটা ফোক গান আছে, ওই গানটা আমি নিজে লিখেছি, ওইটা আমি রিলিজ করব। সেটা আমি এলমার সাথে গিয়েছি, খুবই অসাধারণ গায়, ম্যাজিক বাউলিয়ানার, এটাও আসবে। আমার একটা রক গান আছে, সেটা আমার নিজের সম্পূর্ণ নিজের করা, তো সেটাও আসবে। এবং আমার একটা সেমি ক্লাসিক্যাল গানও আছে, এবং ইডিএম ট্র্যাকের কথা অলরেডি আমি আপনাকে বলেছি। আমার কিন্তু 26 সালে আমি সব ধরনের গানেরই প্ল্যানিং করছি, কারণ আমি সব ধরনের শ্রোতাকে এন্টারটেইন করতে চাই। এটা হচ্ছে আমার মেইন। কিন্তু এখানে গিয়ে মনে হয় না, কারণ এক একজন আসলে এক একটা ধারা নিয়ে কাজ করছে, কেউ হয়তো নজরুল সঙ্গীত নিয়ে কাজ করছে, কেউ লোকগান নিয়ে কাজ করছে, কেউ আধুনিক গান নিয়ে কাজ করছে। যখন আপনি সব ধরনের গানই গাইছেন, তখন অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন তৈরি হওয়ার ব্যাপার আছে কিনা, যে এই শিল্পী আসলে কি ধরনের গান গায়? আসলে মানে শিল্পীর তো আসলে কোনো স্পেসিফিক কোনো জনরা থাকা উচিত না আমি মনে করি। যারা ভার্সেটাইল সিঙ্গার থাকেন ওনারা কিন্তু সব ধরনের গান করেন। যেমন ধরেন আমার বাংলাদেশ ক্রিকেটকে নিয়েও গান আছে, সো দেশাত্মবোধক গান করারও আমি একটা প্ল্যানিং করছি সামনে। তো একটা সিঙ্গারের যখন আপনার সব ধরনের গান থাকবে, তো ওর কিন্তু সব ধরনের শ্রোতাও তৈরি হবে। এখন অ্যাকসেপ্টেন্সির ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে শিল্পী কতটুকু মানুষকে এন্টারটেইন করতে পারছে, সে কতটুকু কানেক্টেড হতে পারছে। সো আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা এবং লাখেরও শ্রোতাদের উপরও নির্ভর করছে। স্টেজ শো কি আপনার করা হয়? স্টেজ শো আমি খুব একটা করা হয় না, যেহেতু বলেছি আমি শিক্ষকতায় পেশায় আছি। সো দুইটা সাইডে আমি চেষ্টা করি সমানভাবে সময় দেওয়ার জন্য, এই কারণে স্টেজ শোটা আপাতত আমি করছি না। আচ্ছা, আপনি যেহেতু শুরু করছেন আবার কম্পোজও করছেন মিউজিকের জন্য, তো সেক্ষেত্রে আসলে এই কাজটা আপনার ক্ষেত্রে কিভাবে, মানে প্রসেসটা আপনি কিভাবে কি ফলো করেন? শুরুটা হয় প্রথমে কথা দরকার হয়। আমি প্রথমে
লিরিকটা দেখি এবং লিরিকটার ক্ষেত্রে খেয়াল করি যে লিরিকটা কতটা গোছানো। যদি লিরিকটা দুর্বল হয় সেই ক্ষেত্রে কিন্তু টিউনটাও দুর্বলই আসে, ওইটা ভালো করার প্রসেসটা থাকে না। তো Depth-টা থাকে না না, তখন। তো কথা খুবই ইম্পর্টেন্ট। ভালো কথার আমি যদি কোনো কিছু পাই তো সেটা নিয়ে আমি খুব সিরিয়াসলি বসি এবং প্রথমেই এটা আমি কিবোর্ড দিয়ে এটার কর্ড প্রোগ্রেশন এবং রিদম সেকশনগুলো এগুলো করার চেষ্টা করি, দেন ফাইনালি একটা ডেমো তৈরি করি। সো সবার আগে আমার দরকার হয় কথা পেলে দেন আমি এটাকে সুরে কনভার্ট করি। আচ্ছা, কিন্তু অনেকে থাকে যে আগে থেকে সুর করে রাখেন, বাট ওরকম আমি করি না, আমি হচ্ছে কথার উপরে সুরটা করি। আপনার তো অন্য কোনো শিল্পীর জন্য নিশ্চয়ই কম্পোজিশন করা হচ্ছে, জি, গান জি। কম্পোজ করা হচ্ছে, আবার নিজের গানের জন্য কম্পোজ করা হচ্ছে, জি। কোনটাতে বেশি কমফোর্টেবল আপনি? আসলে নিজের গানের কম্পোজিশনে তো আসলে নতুন করে কিছু ভাবার নাই, কারণ আমি নিজেকে তো আমি নিজে ভালো করেই চিনি। যখন অন্য শিল্পীর কাজ করতে যাই তখন ওনার কথায় মাথায় রেখেই সেইভাবে টিউন এবং মিউজিকটা সেট করতে হয়। এখন মিউজিকটা কীরকম হবে এটা আসলে নির্ভর করে সেই গানের সুরের উপরে। তো সুর যদি ধরেন স্যাড রোমান্টিক হয় তো সেখানে তো আমি ধরেন একটা লিড গিটার যদি বাজাই খুব রাফলি সেটা তো আর হবে না। তো আসলে সুরের উপরেই আমাদের যে মিউজিকের অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো সবকিছু আমরা সুরের উপরেই করি। এবং অন্য শিল্পীর গান করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হয় যে ওই শিল্পীর গায়কিটা কেমন, হ্যাঁ। গায়কিটা কেমন এবং ওনার কমফোর্ট জোনটা কেমন, সো এটা চ্যালেঞ্জিং বেশি, আচ্ছা, অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি ভাই, আরো একটি গান আপনার কণ্ঠ শুনতে চাইবো, কোন গান? আচ্ছা, রিসেন্টলি কণা আপুর সাথে আমার একটা ডুয়েট গান রিলিজ হয়েছে, গানটার নাম ঠোঁট পেন্সিল। এটা লিখেছেন তারেক আনন্দ ভাই এবং সুর সঙ্গীত MMP রনি ভাই। আমি চেষ্টা করছি। অবশ্যই শুনি। মনটা আজ দেখছে শুধু তোর ছবি, আমি তোর ভালোবাসার প্রেম কবি। মনটা আজ দেখছে শুধু তোর ছবি, আমি তোর ভালোবাসার প্রেম কবি। ঠোঁট পেন্সিলে আঁকি তোকে চল, একটু দ্বারা কাছে আয়, প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল, প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের আজকের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই এই যে গানের পথে যাত্রা সেটা সহজ হবে, সুন্দর হবে এবং শ্রোতাদের মন আপনার গান দিয়ে জয় হবে, সেটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আরও একবার ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার 26 সালের যে প্রজেক্টগুলো আছে সেগুলো যেন সাকসেসফুল হয় এবং আমি যেন দর্শকের কাছে সে গানগুলো পৌঁছাতে পারি। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।